নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ে। আপনাদের ঠিক মনে আছে হয়তো আজ থেকে এক সপ্তাহ আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন চিট ফান্ড সংস্থাগুলাই কি শুধুমাত্র আর্থিক তছরূপ করে, মানে মানুষের অর্থ নষ্ট করে, সরকারের অর্থ নষ্ট করে, দেশের ক্ষতি করে, নাকি বিভিন্ন ব্যাংকগুলো দেশের ক্ষতি করে। সেখানে আমি দুটো ব্যাংকের বিষয়ে আলোচনা করেছিলাম। একটা ব্যাংক হচ্ছে আপনার নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, সম্প্রতি 122 কোটি টাকার ঘোটালা করেছেন, মানুষের অর্থ সম্পত্তি সেখানে আটকে আছে। এবং আলোচনা করেছিলাম পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে নিয়ে। 2019-এ মানুষের টাকা পয়সা নিয়ে ওনারা বিশাল বড় ঘোটালা করেছিলেন, যেখানে মোটামুটি সংবাদপত্রের যা ইনফরমেশন, মোটামুটি 21 জন লোকের মৃত্যু হয়েছিল এই ব্যাংকের এই কারবারের জন্য। এর মধ্যে বিশেষ করে একটি নাম উঠে এসেছিল যার ব্যাংক অ্যাকাউন্টে 90 লক্ষ টাকা পড়েছিল। উনি ভারতের বায়ুসেনাতে চাকরি করতেন এবং প্রোটেস্ট করতে এসে স্ট্রোক করে মারা যান। তো বুঝতেই পারছেন ব্যাংকে টাকা রাখার শেষ পরিণতি ভারতবর্ষে মানুষের কি রকম হতে পারে। এরকম একটি নিউজ আজকে আপনাদের সামনে আমি আবার তুলে ধরছি। আপনারা ভাবুন যে ভারতের ব্যাংকিং সিস্টেম কতটাই নড়বড়ে। সবার প্রথম কথা হচ্ছে যে একটা দেশে এত লক্ষ লক্ষ ব্যাংকের দরকারটাই কি? হয়তো বা লক্ষ হবে না, কিন্তু আপনি এটাকে ক্রিটিসাইজ করে লক্ষ্যই বলতে পারেন। যেখানে পেমেন্ট ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক, শিডিউল ব্যাংক, আরআরবি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, এত ব্যাংক মানে কি? মানেটা আপনাকে বলি। যেগুলা শিডিউল ব্যাংক আছে ভারত সরকারের আন্ডারে, যেগুলো 100% সরকারি ব্যাংক আছে, তার তো আছেই, এখন বেশি সংখ্যক নেই আর। অনেকগুলাকে মার্চ করে এখন নাম্বার অনেক কমিয়ে ফেলা হয়েছে। প্রাইভেট ব্যাংকের কথা আমি বলছিই না, কারণ প্রাইভেট ব্যাংকের প্রতি সরকারের নজর, আরবিআই নজর সেই লেভেলের থাকে, সেখানে ঘোটালা হলেও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। যেটা আমরা ইয়েস ব্যাংকের ক্ষেত্রে দেখেছি যে 19 দিনের মাথায় ব্যাংক দাঁড়িয়ে গেছে। কোন অদৃশ্য শক্তির দ্বারা হয়েছে সেটা সবাই জানে। সেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, বন্ধন ব্যাংকের মতো ব্যাংক মতলব হামাগুড়ি দিয়ে পড়েছে ব্যাংকে বাঁচানোর জন্য। তো ছেড়ে দিলাম, যেহেতু প্রাইভেট ব্যাংক কখনো কিছু হলে এত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তো প্রাইভেট ব্যাংকে নিয়ে আলোচনা নাই করলাম। আমরা আলোচনা করছি বিভিন্ন আরআরবি ব্যাংক এবং সরকারি বিভিন্ন ব্যাংকে নিয়ে, যে এতগুলা ব্যাংকে লাইসেন্সিং এর প্রয়োজন কি? এত ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছে যেগুলোকে মেনটেন করতে, ম্যানেজ করতেই আরবিআই এর দিনকাল, মাস, বছর সব শেষ হয়ে যাচ্ছে। যখন যখন বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার ছিল, তারা তাদের নিজস্ব প্রয়োজনীয়তা, মানে হরিলুটের বাতাসা ঠিকঠাক মতো লুটানোর জন্য ওরা নিজেদের মতো করে ব্যাংক বানিয়ে নিয়েছেন। যেরকম আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এগুলো কি মানে আছে? ত্রিপুরা গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে? ব্যাংক তো ঠিকঠাক মতো লোন দিয়ে রিকভারি করতে পারে না। রিকভারি করতে গিয়ে ব্যাংক লসের সম্মুখীন। তো এরকম লসের সম্মুখীন হলে ব্যাংক চলে কিভাবে? আসলে যেটা বলতে গেলে এটা একটা হরিলুটের বাতাস। সেখানে গ্রামীণ অর্থনীতিতে মানুষের জীবনের মান উন্নয়ন সেরকম কিছু একটা হয় না। যেটা হয়, বিভিন্ন রাজ্য সরকাররা নিজেদের মতো করে সিস্টেমটাকে চালানোর জন্য ব্যাংক খুলেছিলেন। বর্তমানে সেগুলো আর এখন আর সম্ভব নয়, আর করেও না কোনো সরকার। যেটা অলরেডি আজ থেকে 20-25 বছর আগের, 30 বছর 35 বছর আগের গল্প বলছি। যে এখানে স্টেট ব্যাংক থাকা সত্ত্বেও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বা অন্যান্য ব্যাংক বানিয়ে রাজ্যের আনাচে কানাচে ব্রাঞ্চ খোলা হয়েছে। যাই হোক, এটা ভালো হয়েছে যে মানুষের দরজা পর্যন্ত ব্যাংক পৌঁছে গেছে, কিন্তু পৌঁছার পর কি হয়েছে? ওই যেটা বললাম, হরিলুটের বাতাস। ছোট একটা গল্প বলছি, লেটেস্ট নিউজ। আয়কর বিভাগের তদন্ত শাখা সম্প্রতি জম্মু কাশ্মীর ব্যাংকের বিভিন্ন শাখায় হাজার হাজার অ্যাকাউন্ট চিহ্নিত করেছে, যেগুলি প্যান কার্ড ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং লক্ষ কোটি টাকার লেনদেনও হয়েছে। বাহ বাহ বাহ, কি দুর্দান্ত খবর! ভাবুন যে আয়কর বিভাগ এতদিনে খবর পেয়েছে জম্মু কাশ্মীর ব্যাংক মানুষ প্যান কার্ড ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট খুলছিল ফর্ম 60-র মাধ্যমে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার, হাজার হাজার অ্যাকাউন্টে লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে কোনো প্রকার প্যান কার্ড ছাড়াই। কোনো প্রকার প্যান কার্ড ছাড়াই হয়েছে। দ্যাট মিনস বুঝতে পারেন কি কি ডকুমেন্ট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। মূল বিষয়বস্তু বলছি। অ্যাকাউন্টের সংখ্যা ও ধরন, বিভিন্ন শাখায় হাজার হাজার অ্যাকাউন্ট প্যান ছাড়াই পরিচালিত হয়েছে। এর মধ্যে সংযুক্ত অ্যাকাউন্ট মানে জয়েন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। মানে প্যান কার্ড ছাড়াই জয়েন্ট অ্যাকাউন্টও হয়েছে, কারেন্ট অ্যাকাউন্টও হয়েছে, লোন অ্যাকাউন্টও হয়েছে, সেভিংস তো হলোই। জয়েন্ট তো সেভিংস এর মধ্যেই পড়ে। লেনদেনের পরিমাণ, এই অ্যাকাউন্টগুলোতে প্রতি আর্থিক বছরে লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে, যা কর ফাঁকির উদ্দেশ্যে করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরো অনেক কিছু হতে পারে। ফর্ম 60 ব্যবহার, প্যান নম্বরের অনুপস্থিতিতে অ্যাকাউন্টধারীরা ফর্ম 60 জমা দিয়েছেন। বুঝতে পারেন ফর্ম 60 কিরকম হয়। আপনারা
যারা যারা ব্যাংক অ্যাকাউন্ট আজ থেকে 10-15 বছর আগে খুলেছেন, যাদের প্যান কার্ড ছিল না, বুঝতে পারেন ফর্ম 60 কি হয়, একটা ফর্ম। সই করে দিয়েছেন, প্যান কার্ড নেই, আমি এই না সেই না, বাস হয়ে গেল। যা নির্দিষ্ট সীমার উপরে লেনদেনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তো এখানে নির্দিষ্ট সীমা পেরিয়ে গেছে, তারপরও ব্যাংক কোনো পদক্ষেপ নেয়নি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হয়েছে ফর্ম 60 দিয়ে। আর্থিক বছর 2021-22 থেকে 2023-24 পর্যন্ত এই সময়কালে উল্লেখযোগ্য সংখ্যক অ্যাকাউন্টে 50 লাখ বা তার বেশি ক্রেডিট লেনদেন হয়েছে। ওয়াও, টাকা ঢুকেছে 50 লাখ টাকারও বেশি উইদাউট প্যান কার্ডে। কত দুর্দান্ত! আজকে যদি আজকে যদি এখানে জম্মু কাশ্মীর ব্যাংক না হয়, স্টেট ব্যাংক হতো, তাহলে এই ঘটনাগুলো কিন্তু সম্ভব ছিল না। এই জন্যই লোকাল ব্যাংকগুলোকে ব্যবহার করা হয়েছে। এখনো যদি ভারতবর্ষে এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ব্যাংকগুলাকে সমূলে বিনাশ না করে, এগুলাকে বিলয় না করে, তাহলে ভারতবর্ষের অর্থনীতি আমার মনে হয় না কোনোদিন শুধরাবে। এই সমস্ত গ্রামীণ ব্যাংক গ্রামীণ বলে মানুষের দরজায় পৌঁছে যাব বলে যে খোলা হয়েছে, এইগুলা আমার মনে হয় মানি মার্কেটিং থেকে বেশি ডেঞ্জারাস। মানি মার্কেটিং এ মানুষের টাকা হারিয়েছে, সেটা চোখে দেখা গেছে। এখানে মানি মার্কেটিং এ একটা লিমিটেড সংখ্যক মানুষের টাকা হারিয়েছে। ধরুন ওয়েস্ট বেঙ্গলে কয়েক লক্ষ মানুষ টাকা হারিয়েছেন, ত্রিপুরায় কয়েক লক্ষ মানুষ টাকা, কয়েক লক্ষ। কিন্তু এই ব্যাংকগুলা কয়েক কোটি মানুষের ট্যাক্সের টাকা এইভাবে নষ্ট করে দিয়েছেন। আয়কর বিভাগ এই তথ্যগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে শেয়ার করবে, যাতে ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। ব্যাংকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেব? বিলয় করা হোক, আর ব্যাংকের সঙ্গে সঙ্গে কোনো ন্যাশনালাইজ ব্যাংকের সাথে মার্জার করা হোক, যাতে এই সমস্ত রাজ্যস্তরীয় কোনো ব্যাংকের মডেল আর না থাকে, আর তারা নিজেদের মতো করে ব্যাংক চালাতে না পারে। আর অবশ্যই এই সমস্ত ব্যাংকের লোকাল স্টাফকে আমার মনে হয় সর্বোচ্চ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হোক। এত বড় ধরনের অপরাধ নিশ্চয়ই প্ল্যানিং ছাড়া হতে পারে না। এছাড়া প্রতিটি অ্যাকাউন্টারি তথ্য সংশ্লিষ্ট অ্যাসেসিং অফিসারের কাছে পাঠানো হবে, যাতে করে আয়কর আইনের অধীনে যথাযথ যাচাই বাছাই করা যায়। এই পদক্ষেপের মাধ্যমে কর ফাঁকি রোধ ও আর্থিক লেনদেন স্বচ্ছতা নিশ্চিত করা চেষ্টা করা হচ্ছে। আশা করছি ভারত সরকার এই কাজটুকু করবেন এবং ভারতবাসীর এই লক্ষ লক্ষ কোটি কোটি ট্যাক্সের টাকা যেভাবে বিভিন্ন ধারায় এই রাজ্যের এই ব্যাংকে দেওয়া হয়েছে এবং তারা এই টাকাকে যেভাবে এদিক সেদিক করেছেন, সেগুলা বন্ধ করুক। অ্যাটলিস্ট সারা ভারতবর্ষের মানুষ, খেটে খাওয়া মানুষ ট্যাক্স পে করছে সরকারকে। আর ব্যাংকরা এইভাবে পেন ব্যবহার না করে পয়সাওয়ালা লোকদের পয়সা বাঁচানোর জন্য, পয়সা এদিক ওদিক করার জন্য বিভিন্ন স্টেপ নিচ্ছে, ইলিগেল অ্যাক্টিভিটিসের জন্য স্টেপ নিচ্ছে। বুঝতে পারছেন, একটা ব্যাংক হাজার হাজার অ্যাকাউন্ট খুলেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে প্যান কার্ড ছাড়া 50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ট্রানজাকশন করেছেন। আশা করি না বোঝার কিছু নেই, আপনারা সম্পূর্ণ বস্তুটি বুঝে গেছেন। আপনাদের কি মনে হয় সেখানে কি হয়েছে বা কি করার চেষ্টা করেছে, তা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুল করবেন না। ভিডিওটি কেমন ছিল, তথ্যটি কেমন ছিল জানাতে ভুল করবেন না। আর পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। পাশে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।